আমি নিচে গাড়িতে অপেক্ষা করছি, তাড়াতাড়ি রেডি হয়ে এসো। বলেই উত্তরের অপেক্ষা না করেই লাইনটা কেটে দিল। আর কেউ নয়, কলটা শুভ্রই দিয়েছিল। ব্যালকনি দিয়ে উকি মেরে দেখলাম লুচু শয়তানটা গাড়ির সাথে হেলান দিয়ে আমার রুমের দিকে তাকিয়ে আছে। আমাকে দেখতে পেয়ে ওনার মুখে হাসির রেখা ফুটে উঠল। একটা ভেঙচি কেটে চলে এলাম রুমে। বসে বসে মদ খা, মানুষ হবি। ঋতু এসে ব্যালকনি থেকে উকি দিয়ে গেছে। কি ব্যাপার, আসছে না কেন? রেডি হতে এত সময় লাগার তো কথা না। কি করছে এতক্ষণ ধরেও? কল দিচ্ছি, রিসিভও করছে না। মেজাজটা খারাপ হয় না? উফ, কতক্ষণ লাগবে কে জানে। 11টা বাজতে চললো, আর এখন ওর আসার নাম নেই। আচ্ছা, মেয়েটা ভাই রোদের মধ্যে দাঁড়া করিয়ে রেখেছে, ফোনটা তো তুলছেই না। ফোন তুলবে কেমনে? ঋতু তো ফোন সাইলেন্ট মোডে রেখে পেছন গেট দিয়ে পগার পার। শরীরে জ্বালা হচ্ছে শুভ্রের। এ কেমন বেয়াদবি! আবার কল দিল, এবার রিসিভ করেছে। কতক্ষণ লাগে নিচে আসতে? সেই 9টা থেকে অপেক্ষা করছি, আর এখন বাজছে বেলা 11টা। কখন যাবে ক্লাসে? এতক্ষণ বলেই যাচ্ছিল কথা ঋতু ভেবে। কে বলেছে? আর আপু তো সেই কখন বের হয়ে গেছে ভার্সিটিতে যাবে বলে। ঋতুর ছোট বোন বর্ষা কল রিসিভ করেছিল, ফোন কেটে দিয়ে কত বড় সাহস ওর, আবার এখানে বসিয়ে রেখে ক্লাসে চলে যায়। শুভ্রের রাগ এখন সপ্তম আসমানের চূড়ায়। ঋতুরের সামনে পাইলে যে কি করতো আল্লাহ মালুমই জানে। জল্লাদটাকে বসিয়ে রেখে ক্লাসে চলে এসেছি। ইস, জল্লাদটা যখন বুঝতে পারবে আমি চলে এসেছি, তখন ওনার মুখটা দেখার মতো হবে। আমি বরং ক্লাস করি। আমার আবার ক্লাসের সবাই এখন আগের মতো ব্যবহার করছে আমার সাথে। যারা সেদিন ওই সব কটু কথা বলছিল তারা এসে ক্ষমা চেয়ে গেছে। বুঝতেছি না এদের আবার কি হলো। অনেকদিন কলেজে আসি না, আমার কলিজার টুকরোদের খুব মিস করছি। বান্দরগুলো বাসায় গিয়ে দেখা করে আসছে, শুধু কণা বাদে। ও বাসায় চলে গেছে আঙ্কেলের জরুরি ফোন পাওয়ায়। তবে ও ফোন দিয়ে সব সময় খোঁজ খবর রাখে। ওদের সাথে কিছুক্ষণ আড্ডা দিয়ে ক্লাসে গেলাম। নোটিশ দিয়ে গেছে সামনেই হাফ ইয়ারলি এক্সাম। অনেক পড়া জমে গেছে। এই কয়েকদিন ক্লাসে যা করাইছে তা তো বুঝবো না কিছুই আমি। এক্সামের তো আর দেরি নেই বেশি। খুব কান্না পাচ্ছে আমার এখন। কি করব কিছু বুঝতেছি না। নুপুরের থেকে সব নোট টুকে নিলাম। এবার ভালো করে পড়তেই হবে, নইলে মান সম্মান কিছুই থাকবে না। রাত্রে রাগে আর ভার্সিটিতে যায়নি শুভ্র। সারাদিনে অনেক কষ্টে ওর ভেতরের রাগটাকে থামিয়ে রেখেছে। না, বাচ্চা মানুষ, তবে দুষ্টুও বটে। একটু মানিয়ে নেওয়ার চেষ্টা করতে হবে। ওর করা ভুলগুলোকে শুধরিয়ে নিতে হবে। তবে সেটা রাগ নয়, আমার ভালোবাসা দিয়ে। আজ থেকে আর রাগ করবো না, একটু খালি ভালোবাসবো। কি করবো বুঝতে পারতেছি না। অনেক রাত হয়েছে, চোখে ঘুম নেই। ঘুম মামা হারিয়ে গেছে, খুব দেখতে ইচ্ছে করছে আমার জানটুস পাখিটাকে। কি করবো বুঝতে পারছি না। ফর্ম গেট ঘুরতে গিয়ে ওর অজান্তে কিছু পিক তুলেছিলাম, সেগুলোই দেখছি আর হাসছি। হাওয়াই মিঠাই খাচ্ছিল, এখন বারবার চোরগুলো মুখে উড়ে এসে পড়ছিল। পিকটায় দেখা যাচ্ছে মুখে বিরক্তির ছাপ। বারবার পিকগুলো দেখছি, তবুও যেন আমার তৃষ্ণা মিটছে না। একটা পলক দেখার জন্য মনটা কেমন ছটফট ছটফট করছে। উফ, কেমন যেন লাগছে। বুকের বাঁ পাশটা মৃদু চিনচিনে বৃথা অনুভব হচ্ছে। খুব কষ্ট হচ্ছে। একটা নজর না দেখলে মনে হয় মরেই যাব। এত রাতে কি করব কিছুই তো মাথায় আসছে না। সকাল হলেই তো দেখতে পারবো, তারপর মন যে আমার মানছে না। না, আর পারছি না। বাসার পোশাক পরেই গাড়ি নিয়ে বেরিয়ে গেল ঋতুর বাড়ির উদ্দেশ্যে। রাত প্রায় 1টা বাজতে চললো। সবাই ঘুমে বিভোর। ঋতুই বা বাদ যাবে কেন? তারপর আবার শীতের রাত। 10টা বাজার সাথে সাথেই সবাই ঘুমোতে যায়। চারিদিকে কুয়াশায় কিছুই স্পষ্টভাবে দেখা যাচ্ছে না। কেমন পিনপিনে নীরবতা রাতের আধার জুড়ে। মাঝে মাঝে কুকুরের ডাক ছাড়া কিছুই শোনা যাচ্ছে না। ঋতুকে কল দিচ্ছি কিন্তু ধরছে না। ধরবে কেমনে? সকালে ওই যে সাইলেন্ট মোডে রেখে দিয়েছে, আর ফোন দেখে নাই, ওই অবস্থাতেই পড়ে আছে। শুভ্রের মুখের কোণে দুষ্টুমির হাসি লেগে আছে। কি করবে ও, কি ভাবছে? ঋতুদের বাসার পাইপ বেয়ে অনেক কষ্টে বারান্দা দিয়ে ঋতুর রুমে ঢুকলো শুভ্র। বারান্দার দরজা না থাকায় রুমে ঢুকতে অসুবিধা হলো না তেমন। তবে পাইপ বেয়ে উপরে ওঠা 4টেখানি কথা নয়। কিছুক্ষণ দম ছাড়িয়ে নিয়ে, বাহ, ম্যাডাম তো বেশ গুটিসুটি মেরে কম্বল মুড়ে আরামে শুয়ে আছে।
আর এদিকে আমি ছটফট করে মরছি। না, তোমার ঘুম আমি ছুটাচ্ছি। ঘুমোচ্ছিলাম, হঠাৎ মনে হলো কেউ আমার পেটে সুড়সুড়ি দিচ্ছে। আমার আবার এই জিনিসটা একটু বেশি। উফ, বর্ষা কি শুরু করলি এসব? লাথি খাবি নাকি? লাথি মেরে খাটের নিচে ফালাই দিমুখ করলাম। বর্ষা কি শুরু করলি এসব? আরে বর্ষা এখানে আসবে কেমনে? ও তো আম্মুর কাছে থাকে। তাহলে কে এমন করছে? ভূত নয় তো? আর আমি তো টেবিলে পড়তেছিলাম, তাহলে এখানে আসলাম কি করে? হঠাৎ কারোর হাসির আওয়াজ পেলাম। হাসির আওয়াজটা ক্রমশই বাড়তে থাকছে। কি ব্যাপার? ফোনে টর্চ চালিয়ে তো আপনি আপনি এখানে কি করছেন? আর কিভাবে এলেন? আরে আরে, আস্তে আস্তে, কেউ শুনে নেবে তো। এত জোরে কেউ চিল্লায়, কানের পোকা বের হয়ে গেছে। আগে বলুন আপনি এখানে কেন এসেছেন, আর আসলেনই বা কি করে? কেন? পাইপ বেয়ে? পাইপে কেন? জীবনে মনে হয় আজকেই প্রথম শুনেছো কথাটা। আর ফোনটা রিসিভ করলে এত কষ্ট করে পাইপ বেয়ে আমার উপরে উঠতে হতো না। বের হন, বের হন বলছি। স্বার্থপরের মতো বিহেভ করছো কেন? তোমার বাসায় এসেছি এত কষ্ট করে, কোথায় কিছু খাওয়াবে তা না, বেরন বেরন করছো। ওলে বাবালে, ওনাকে খাওয়াতে হবে? মামার বাড়ির আবদার পাইছেন মনে হয়। এ কি, এদিকে আসছেন কেন? সরুন সরুন বলছি। দেখেন বাবা, ভালো হবে না বলছি। তুমি কিন্তু কি? আমি কিন্তু চিল্লাবো বলে দিলাম। তো চিল্লাও না কেন? চিল্লাও, সবাই এসে কিন্তু আমাকে কিছু বলবে না, তোমাকেই বলবে। এত রাতে তুমি একা ঘরে পরপুরুষের সাথে কি করতেছো? হ্যাঁ? মুখে দুষ্টমির হাসি দিয়ে। মামা মানে? আমার এটা সিম্পল, ডাক দাও। কি হলো, চুপ হয়ে গেলে যে? চুপ করে দাঁড়িয়ে আছে ঋতু। হঠাৎ শুভ্র টান দিয়ে বুকের সাথে মিশিয়ে নেয় ঋতুকে। দুজনেরই হার্টবিটের আওয়াজ যেন বেড়েই চলেছে, থামার কোনো কথাই নেই। ঋতু লজ্জায় শুভ্রের বুকে মুখ লুকায়। দুজনেরই নিঃশ্বাস ভারী হয়ে আসছে আস্তে আস্তে। ঋতুর কপালে একটা ভালোবাসার পরশ বুলিয়ে দিয়ে শুইয়ে দেয় বালিশে। এহেন ঘটনায় ঋতু যেন বোকা বনে চলে গেছে, একদম তবদা খেয়ে গেছে আকস্মিকতায়। ভয় নেই, বিশ্বাস রাখতে পারো আমার উপরে, খারাপ কিছু ঘটবে না। আমি মাথায় হাত বুলিয়ে দিচ্ছি, ঘুমাও প্লিজ। শুভ্র ঋতুর মাথায় হাত বুলিয়ে দিচ্ছে, আর ঋতু বাচ্চাদের মতো গুটিসুটি মেরে চোখ বন্ধ করে আছে। শুভ্র বলছে বলে হঠাৎ কি হলো কে জানে, শুভ্রর কথা মতো শুয়ে পড়ল। চুলে বিলি কেটে দিচ্ছে শুভ্র। ঋতু মনে হয় ঘুমিয়ে পড়েছে। মেয়েটা এত ঘুম পাগলি কেন? আচ্ছা, আমি যে এখানে ওর সাথে এক রুমে আছি, ওর কি ভয় করছে না নাকি? এত নিশ্চিন্তে কিভাবে ঘুমাচ্ছে ও? পাগলি একটা। বলেই মুচকি হাসি দিল। ড্রিম লাইটের আলো এসে পড়ছে ওর মুখে, এক অদ্ভুত মায়াবী দেখাচ্ছে। ড্রিম লাইটের আলোতে ঘুমন্ত অবস্থায় মনে হচ্ছে একটা ঘুমন্ত পরিকন্যা শুয়ে আছে আমার সামনে। আমি আমি মুগ্ধ নয়নে চেয়ে আছি তার প্রাণে। যদি রবীন্দ্রনাথ, কাজী নজরুল ইসলাম এখানে থাকতেন, তাহলে নির্ঘাত এতক্ষণ ওর নামে কবিতা লিখে ফেলত। সকালে ঘুম থেকে উঠে ভাবছে ঋতু, জল্লাদটা কই গেল? ঘুমানোর পরে কি শুভ্র এখানেই ছিল নাকি চলে গেছে বাসায়? রাত্রের কথা মনে হতেই ঋতু ব্ল্যাশিং হচ্ছে। ইস, সব ভাবনার পাট চুকিয়ে ফ্রেশ হতে গেল। আর এদিকে শুভ্র ঋতুর কাছ থেকে ফিরতে প্রায় 4টা বেজে গেছে। ঘুমিয়েছে খুব ভোরে, ঘুম হয়নি ওর, তাই ঘুমাচ্ছে। শুভ্রের মা শুভ্রকে ডাকতে এসে ফিরে গেছে। হয়তো কাজের এখন খুব চাপ, দেরিতে ঘুমিয়েছে। তাই না ডেকে কপালে একটু আদর দিয়ে চলে গেল। সামনে এক্সাম, তাই ঋতু একটু ব্যস্ত পড়াশোনা নিয়ে। যদিও সারাক্ষণ আড্ডাবাজি নিয়ে বিজি, তারপরও ওর মায়ের সামনে এমন ভাব করে যেন পড়াশোনার প্রতিও খুব সিরিয়াস। অনেকদিন পর আজকে ফেসবুকে এসেছে ঋতু। ডাটা অন করার সাথে সাথে একের পর এক নোটিফিকেশন এসেই যাচ্ছে, সেই সাথে মেসেজে ভরে যাচ্ছে ইনবক্স। আজকে যে ওর জন্মদিন সেটা তো ওর মনেই ছিল না। তবে এটা ভেবে ভালো লাগছে যে এই নীল সাদার ভার্চুয়ালে কেউ আমায় মনে রেখেছে। কি ব্যাপার, আজকে যে আমার বার্থডে, সেটা কি আমার হারামি ফ্রেন্ডগুলোর কারোরই মনে নেই নাকি? নুপুরেরও না? এখন পর্যন্ত কেউ উইশ করলো না আমায়। এই আমায় নাকি সবাই ভালোবাসে। কারোর সাথে কথা বলবো না আর আমি, সবাই সেলফিশ। আজকে ঋতুর বার্থডে। বাসায় ওর বার্থডে উপলক্ষে একটা ছোটখাটো অনুষ্ঠান আছে, তবে সেটা সন্ধ্যায়। ঋতুকে কেউ কিছু বলেনি এখনো।
সারপ্রাইজ আর কি। প্রতিদিনের মতো আজকেও যথাসময়ে রেডি হয়ে ভার্সিটিতে গেছে ঋতু, তবে ক্লাস করতে নয়, বন্ধুদের সাথে নিজের বার্থডে সেলিব্রেট করতে। কিন্তু এ কি, কেউ আজ ঋতুর সাথে কথা বলছে না, সবাই যার যার পড়াশোনা নিয়ে বিজি, যেন কারোরই ঋতুর জন্য সময় নেই। সবাই এত পাল্টে গেল কি করে? কিরে তোরা কেমন আছিস? দেখছিস না কেমন আছি, আবার জিজ্ঞেস করতে হবে নাকি? না, এমনি জানতে চাইলাম আর কি। কিছুক্ষণ চুপ থেকে আবার, গাইস আজকে কয় তারিখ? কেন তুই জানিস না? ফোনের ক্যালেন্ডার বার করে দিয়ে দেখ আজকে কত তারিখ। হুর, তোরা ভুলে গেছিস আজকে কি? আজকে আবার কি? কিরে নুপু, আজকে কোনো দিবস টিবস আছে নাকি? কই না তো। কি রে ঋতু, আজকে কি? তোরা সত্যিই জানিস না আজকে কি? আরে আজব তো, জানলে কি আর চুপ করে থাকি? সকাল সকাল কি শুরু করছিস তুই বলতো? ধুর, রাগ দেখিয়ে রুম থেকে বের হয়ে গেল ঋতু। সব কটা নিংটি ইঁদুর, কটকটি আর বিটকেলের দল। একটা শকশুটকেও কপালে বর জুটবে না বলে রাখলাম। আজ একটা বিশেষ দিন, আমার মতো মহান একজন মানুষের জন্ম হয়েছিল, সেই খবর কি রাখে কেউ? সব ফ্রেন্ড নামের কলঙ্ক, এক একটা ডাইন, মঞ্চার সব কয়টারে চামিচ দিয়ে কুইটালাই। ক্যাম্পাসে বসে একাই বক বক করছে ঋতু। কিরে, আমরা কি একটু বেশিই করে ফেললাম না? বেচারি তো মনে হয় এক্ষুনি কেটে দেবে। যাই বলিস না কেন, খুব কষ্ট পেয়েছে। আমারও তাই মনে হয়। ও যা পাগলি, আবার কিছু করে না বসে। চল দেখি ও কি করছে। চল সবাই। কিরে তুই এখানে বসে আছিস আর আমরা তোকে পুরো ক্যাম্পাস খুঁজে বেড়াচ্ছি। যাই হোক, আমরা সবাই শহরে যাচ্ছি, তুই যাবি আমাদের সাথে? না, তোরা যা। তোদের মতো নিংটি ইঁদুর, শাকসুটকি, কাল্লা বিলাই, করলার দলনির ডাইনিদের সাথে আমার যাওয়ার কোনো ইচ্ছে নেই। ওরা এসব গালাগালিতে অভ্যস্ত, আর জানে ওদের পাগলি বান্ধবী এখন রেগে আছে, তাই এমন অদ্ভুত অদ্ভুত দু চারটা গালি হজম করতেই হবে। আমরা সবাই নুপুরের বয়ফ্রেন্ডের সাথে দেখা করতে যাচ্ছি, তাই তোকে যাবার কথা বললাম। আসলে আয়, না আসলে বসেই থাক। পরে যেন আবার না বলা হয় যে আমায় বলিসনি কেন। বলেই ওরা মুচকি হাসতে হাসতে যেতে লাগলো। কিছুক্ষণ ভেবে, এই দাঁড়া, তোর আমি যাব। এতক্ষণ না ঢং করে বললি আসবি না, এখন আবার আসছিস কেন? তোদের মতো কান কাটা পেতনি, নিংটি ইঁদুর, রাক্ষসী, কটকটি, আফ্রিকান কাল্লা বিল্লোদের সাথে আসার আমার ঠেকা পড়ছে না। হ্যাঁ, আমি তো আকাশ জিজুর সাথে দেখা করতে যাচ্ছি। তো জানা। এই তোরা সব থামবি? কি শুরু করলি এসব? দেখছিস না ওই তার ছেঁড়া মেলটালটা কি বললো? স্টপ ইট ইয়ার, তোরা কি এখনো বাচ্চায় আছিস যে সারাক্ষণ দুটোতে মিলে ঝগড়া করিস? কিছুক্ষণ বাদে ওরা ইয়ার কর্নারের সামনে একটা রেস্টুরেন্টের সামনে এসে দাঁড়ালো। ঋতু তুই একটু পড়ায়, আমরা ভেতরে যাচ্ছি। একটু পরে কেন? তোরা সবাই যাচ্ছিস আর আমাকে একটু পরে যেতে বলছিস কেন? আসলে ও এখনো আসেনি, ও আসলে তুই ওকে নিয়ে ভিতরে আয়। ও, সেটা আগে বললেই পারতিস। যা তোরা, আমি অপেক্ষা করছি জিজু না আসা পর্যন্ত। ওরা সবাই ভেতরে গেল, ঋতুকে বাইরে দাঁড় করিয়ে রেখে। তোমরা এসে পড়েছো সবাই? এদিক ওদিক তাকিয়ে, ঋতু কোথায়? ওকে নিয়ে আসনি? অনেক কষ্টে ওকে এনেছি, বুঝতে দিইনি ওরা কিচ্ছু। নূপুরের বয়ফ্রেন্ডের সাথে দেখা করবো বলে নিয়ে এসেছি, নইলে আমাদের এত কষ্টের প্ল্যান সব ভেস্তে যেত। ওকে, তোমরা এদিকে আসো, দেখো সবকিছু ঠিক আছে কিনা। একটাও কাজের না, সব অকাজের। আমাকে দাঁড় করিয়ে রেখে যে গেল, সে খেয়াল কি আর কারোর আছে নাকি? মনে হয় বিএফটা আমার, তাই অপেক্ষা করতে হবে আমাকেই। দাঁড়িয়ে থাকতে থাকতে পা ব্যথা হয়ে গেছে। মনে হয় লেট লতিফটা আসবে না। খুদাই মিসা কইছে। দেখি হারামিগুলা ভেতরে কি করছে এতক্ষণ। আস্তে আস্তে ডোর ওপেন করে ভেতরে ঢুকলাম। অন্ধকারে তো কিছুই চোখে পড়ছে না। রেস্টুরেন্টে কারেন্ট নেই নাকি? ওরাই বা গেল কোথায়? কাউকেই তো দেখছি না। ভুলে অন্য কোথাও চলে আসলাম না তো আবার? ভয়ও করছে। নুপু, কণা, রাজু, কোথায় তোরা? আমরা এই তো সামনেই আছি, তুই চলে আয়, ভয় নেই। হঠাৎ লাইট জ্বলে উঠলো, আর পাশ থেকে সব হারামিগুলো হ্যাপি বার্থডে টু ইউ ঋতু বলতে বলতে বেরিয়ে এলো। আমি জাস্ট ওদের কাণ্ড দেখে হাঁ হয়ে গেছি। পুরো রেস্টুরেন্ট সাজিয়েছে,
দেখতে জাস্ট অসাধারণ লাগছে। মাঝখানে টেবিলে বিশাল আকারের একটা চকলেট ফ্লেভারের বার্থডে কেক রাখা, চারপাশে মোমবাতি জ্বলছে, মাঝখানটায় রয়েছে কেক। এখানে দাঁড়িয়ে থাকবি নাকি কেকটা কাটবি বলতো? আসছি। কেক কেটে সবাইকে একে একে খাইয়ে দিলাম, আবার সবার মুখে গালে মেখে দিলাম। এত বড় সারপ্রাইজ আমি ভাবতেও পারিনি। শুধু শুধু ওদের সাথে রাগ দেখালাম তখন। সরি রে। কেন? তোদের সাথে তখন শুধু শুধু রাগ দেখালাম, আর তোদেরকে এতগুলো থ্যাঙ্কস। আবার থ্যাঙ্কস কেন? এই যে এইভাবে আমার বার্থডেটাকে সেলিব্রেট করার জন্য। ধন্যবাদ যদি দিতে হয় তাহলে ওনাকে দে। এই সব কিছুই উনি অ্যারেঞ্জমেন্ট করেছে। আমরা তো শুধু তোকে এখানে মিথ্যে বলে নিয়ে এসেছি। সামনে তাকিয়ে তো আমি আঙ্কেলের ছেলে তো জল্লাদের বংশধরটা আমার সামনে দাঁড়িয়ে, নীল ব্লেজার সাথে ব্ল্যাক শার্ট, চোখে সানগ্লাস, খোঁচা খোঁচা দাড়িতে পুরাই হিরো লুক। এই জল্লাদটা এত কিউট কেন? খালি ক্রাশ খাই। দেখতে যে এত গুলুমুলু, কিন্তু বিহেভটা পুরাই জল্লাদ টাইপের। আমার তো চোখের পলক পড়ছেই না ওনার উপর থেকে আজ। আচ্ছা, ছেলে মানুষের এত সুন্দর হওয়ার কি আছে? আমার খুব হিংসা হয় এই জল্লাদটাকে দেখে। আচ্ছা, উনি আসার সময় মনে হয় রাস্তার শকশুটকিগুলো হা করে তাকিয়েছিল। মনে হয় হঠাৎ জল্লাদটা আমার কানের কাছে এসে ফিস ফিস করে বলছে, এভাবে তাকিয়ে থেকো না, প্রেমে পড়ে যাবে। বলে একটা শয়তানি হাসি দিলাম। শুভ্রের কথা শুনে ঋতু ব্লাশিং হচ্ছে। ইস, কি লজ্জা! লোকটা এমন কেন? আমি তো ভাবতেই পারছি না যে উনি এখানে, আর আজকের সব আয়োজন উনিই করেছে। তবে যাই হোক, আজকে আমি খুব হ্যাপি। একটা থ্যাঙ্কস তো পেতেই পারে। অনেক এনজয় করলাম সবাই মিলে। সব কিছুর কৃতিত্ব ওনারই। সন্ধ্যা হয়ে আসছে, সবাই যে যার মতো বাসায় চলে যাচ্ছে। খুব টেনশন হচ্ছে। সন্ধ্যা 6টা অলরেডি বাজতে চললো, এখনো আমি বাসায় যেতে পারলাম না। সবাই কত টেনশন করছে না জানি। আজকে তো আম্মু আমায় নির্ঘাত সুরে চড়াবে, ভাবতে ভীষণ কান্না পাচ্ছে। গাড়ির জন্য ওয়েট করছিলাম, ঠিক তখনই জল্লাদটা এসে বলল, গাড়িতে যেতে হবে না, আমি ড্রপ করিয়ে দিয়ে আসছি, চলো। না না না, আমি একাই যেতে পারবো, আপনাকে কষ্ট করতে হবে না, আর আপনি চলে যেতে পারেন। এই ভাই, আমি তোমার থেকে জানতে চেয়েছি যাবে কিনা। কোনো কথা হবে না, চুপচাপ গিয়ে বসে পড়ো। জল্লাদ তো জল্লাদই। বিড়বিড় করতে করতে গাড়িতে বসে পড়ল। কিছুক্ষণের মাঝে বাসাতেও চলে এলাম। খুব ভয় করছে আমার, না জানি ভেতরে আমার জন্য কি অপেক্ষা করছে, কারণ এর আগে কখনো এত দেরিতে বাসায় ফিরিনি। আল্লাহর নাম নিয়ে এক পা দু পা করে আগাতে লাগলাম। কলিং বেল আর দেয়া লাগলো না, দরজা খোলাই আছে দেখলাম। উকি দিয়ে দেখলাম কাউকে দেখা যায় কিনা। না, আশেপাশে তো কাউকেই দেখছি না। চোরের মতো পা টিপে টিপে রুমের দিকে যাচ্ছিলাম, হঠাৎ পেছন থেকে ঋতু বলে কেউ ডেকে উঠলো। যেখানেই বাঘের ভয় সেখানেই সন্ধ্যা হয়। জি আন্টি। আজ এত দেরি হলো কেন আসতে? মানে আন্টি। এত মানে করছিস কেন? আমি বাঘ নাকি ভাল্লুক? ভয় পাচ্ছিস আমায়? ঠিক আছে, রুমে গিয়ে ফ্রেশ হয়ে বিশ্রাম নে। জি আচ্ছা। কি ব্যাপার? আঙ্কেল আন্টি বোকারাম সবাই আসছে দেখি। ডাল মে কুচ কালা হে। আগে গোসলটা দিয়ে নিই, তারপরে অন্য কিছু। রাত্রে বই নিয়ে নাড়াচাড়া করছিলাম, হঠাৎ আম্মু আব্বু দুজনেই একসাথে আমার রুমে আসলো। সচরাচর আব্বু আমার রুমে আসে না খুব একটা। দুজনকে একসাথে দেখে আমার একটু খটকা লাগলো। সবকিছু ঠিক আছে তো? কি করছে আমার মাটা? বই পড়ছিলাম। আব্বু, আজ হঠাৎ তোমরা আমার রুমে, সবকিছু ঠিক আছে তো আব্বু? সব কিছু ঠিক আছে মা। কিছুক্ষণ চুপ থেকে হয়তো কি বলবে সে কথাগুলো গুছিয়ে নিচ্ছে। মারে, তোকে না জানিয়ে আমি একটা বড় সিদ্ধান্ত নিয়ে ফেলেছি। তুই রাগ করবি না তো বাবার উপরে? আব্বু, কি সিদ্ধান্ত নিয়েছো? আর রাগ করবো কেন? কি বলছো? আমি কিছুই তো বুঝতেছি না। আমি তোকে না জানিয়ে অভির সাথে তোর বিয়ে ঠিক করে ফেলেছি। কি বিয়ে? তাও আবার অভি ভাইয়ার সাথে? বাবার ওপর খুব রাগ করেছিস মা? অবাক হচ্ছিস যে? দেখ মা, মেয়ে হয়ে জন্মেছিস, সব মেয়েকেই একদিন পরের ঘরে যেতে হয়, এটাই নিয়ম। কালক্রমে তোর মা দাদি আর অভি খুব ভালো ছেলে, ওর মতো ছেলেই হয় না। দেখিস তোকে রাজরানী করে রাখবে ও। তারপরেও যদি তোর পছন্দের কেউ থেকে থাকে তাহলে আমাদের বলতে পারিস। না বাবা, কি বলছো তুমি? আমি তোমার উপরে কি করে রাগ করতে পারি?
আমি জানি আমার বাবা যা করবে আমার ভালোর জন্যই করবে। তুমি নিশ্চিন্তে থাকতে পারো আব্বু। আমি তোমার পছন্দের হীরের টুকরো অভিকেই বিয়ে করব বলেই হেসে দিলাম। আমি জানতাম। দেখেছো ঋতুর আম্মু, আমি বলেছিলাম না আমার মা আপত্তি করবে না, আমার মা আমার সিদ্ধান্তই মেনে নেবে। আমি আজকে খুব খুশি রে। কপালে একটা চুমু এঁকে বুকে জড়িয়ে কিছুক্ষণ রাখলেন। অনেকদিন পরে আব্বুর মুখে এই হাসিটুকু দেখলাম। এই হাসির জন্য সব কিছুই করতে পারি আমি। আব্বু, তুমি কিছু ভেবো না। আমি বেঁচে থাকতে এমন কিছুই করব না যে সমাজের চোখে তুমি নিচু হও। সকালে অভি ভাইয়া তার বাইকে করে ভার্সিটিতে দিয়ে গেল। সারা রাস্তা দুজন খুনসুটি পাগলামো করতে করতে এসেছে। কেউ না দেখলেও একজোড়া চোখ ওদেরকে ঠিকই ফলো করছে। রবি সিমের মতো জ্বলছে আর লুচির মতো রাগে ফুলছে। ক্লাসরুমে আজ সবাই নীরবতা পালন করছে, কারণ এতক্ষণ ক্লাসের উপর দিয়ে শুভ্র ঝড় বয়ে গেছে। রাগে শুভ্রের সারা শরীর জ্বলে যাচ্ছে। যতই ভাবে রাগ দেখাবো না, কিচ্ছু বলবো না, ততই মেয়েটা মাথায় চড়ে বসে। কতবার নিষেধ করেছে ওই ছেলের সাথে যেন আর নাম এসে। এত বড় সাহস আবার কথা অমান্য করে। মনে হচ্ছে ফাজিল মেয়েটাকে 10তলা বিল্ডিংয়ের ওপর থেকে ধাক্কা দিয়ে ফেরাই দিই, তবে যদি আমার গায়ের জ্বালা মিটত। এত শখ অন্য ছেলের বাইকে ঢলাঢলি করতে আসে। হাত মুষ্টিবদ্ধ করে রাগ কমানোর চেষ্টা করছে শুভ্র, তবে তাতে কাজ হচ্ছে বলে মনে হচ্ছে না। কে জানে আজ ঋতুর উপর দিয়ে কোন সুনামি বয়ে যায়। ক্লাস শেষে ঋতুকে তার কক্ষে দেখা করে আসতে বলেছে শুভ্র। আল্লাহ গো, গতকাল তো ভালোই ছিল, আজ হঠাৎ কি হলো? এই লোকটা গিরগিটির মতো রং বদলায়, পারেও বটে। আজ তো একটা বিটকেল। দেখা করে যেতে বলছে কেন কে জানে। ক্লাসে আজ যা করলো সবাইকে। আপনারা আবার কাউকে কইেন না, সব কয়টারে নীল ডাউন করে রাখছে। রাগে চোখ দিয়ে আগুন জ্বলছে শুভ্রের। ফর্সা মানুষ রেগে একদম লাল হয়ে গেছে। যেইভাবে দরজার দিকে তাকিয়ে আছে দেখে তো ঋতুর কলিজায় পানি শুকিয়ে গেছে। মনে হয় আজকে চোখ দিয়ে গিলে খাবে রাক্ষসটা। আসুন আসুন মিস ড্রামা কুইন, আপনার জন্যই তো এতক্ষণ অপেক্ষা করছিলাম আমি। স্যার, স্যার আমায় ডেকেছেন কেন? আপনাকে তো ডেকেছি আমি মাথায় ধরে নাচবো বলে। স্যার কি বলছেন আপনি? আর এদিকে আসছেন কেন? প্লিজ সরে যান। কেন, আমি কাছে আসলে কি গায়ে ফোসকা পড়ে যায়? আমাকে বললে কি আমি বাইকে করে আনতে পারি না নাকি? কি বলছেন এসব স্যার? আপনার মাথা ঠিক আছে তো? কি বলছিস তুই বুঝিস না? তোকে কতবার নিষেধ করেছি তোর এই কাজিনের সাথে মিশবি না। আমার কথা কি তোর গায়ে লাগে না? স্যার লাগছে আবার, প্লিজ ছাড়ুন। না ছাড়বো না, আমার ভেতরটা জ্বলে পুরো ছাই হয়ে যাচ্ছে, সেটা কি তুই দেখতে পাস না? স্যার কি বলছেন এসব আবল তাবল? আপনার মাথা ঠিক আছে তো? কিচ্ছু ঠিক নেই। তুই কেন বুঝিস না আমি তোকে ভালোবাসি? কেন বারবার তোর কাছে আসি? কেন তোর সাথে অন্য কাউকে সহ্য করতে পারি না? কি বলছেন আপনি? ভুলে যাবেন না আপনি আমার টিচার। কেন টিচার, তাতে কি? টিচার বলে কি আমি কাউকে ভালোবাসতে পারবো না? পারবেন না কেন? আপনি আমার টিচার, আমার গুরুজন। টিচার তো বাবার মতো। হোয়াট ননসেন্স! স্যার আমি তো ঠিকই বলছি। আমার মনে হয় কি স্যার, আপনার মাথায় কোনো গন্ডগোল আছে, নইলে কি আর এমন ভাবনা মাথায় আসে? আপনি বরং পাগলের ডক্টর দেখান আগে। ইউ ইডিয়েট, স্টুপিড কোথাকার! বলে ঋতুর দিকে তেড়ে যেতে গেল। স্যার আপনার পিছনে ওইটা কি? যেই শুভ্র ঘুরেছে অমনি ঋতু ফুরুত। ঋতুকে আর পায়কে এক দৌড়ে গেটের বাইরে চলে এসেছে। লুচু বেটা, শয়তানের হাড্ডি, কানকাটা পেদনি, নাগিনী সাপিনীর বর কোনাকার। লজ্জা শরম কিচ্ছু নেই, বলে কিনা ভালোবাসে। কোন মুখ পোড়া তোরে ভালোবাসতে যাবে রে? তার কি খেয়ে দেয়ে আর কোনো কাম নাই? শিয়ালের কাছে মুরগি বর্গা দিব, জল্লাদের বংশধর। মাথায় মনে হয় গন্ডগোল আছে, নইলে কি আর। যাই হোক, আমায় এই লুচুর কাছ থেকে দূরে থাকতে হইব। ফাজিল বদমাইশ মেয়ে, বলে কিনা টিচার বাবার মতো। কত বড় ফাজিল হলে এমন কথা বলতে পারে? রাগে আমার শরীর জ্বলে যাচ্ছে। মনে হচ্ছে আমার সামনে পাইলে থাড়িয়ে দুইটা চড় দিয়ে কানের নিচে গরম করে দিই। দিন দিন সহ্যের সীমা ছাড়িয়ে যাচ্ছে। থার্ড ক্লাস ভাবনার মাথায় আসি কি করে? কবে বুদ্ধি শুদ্ধ হবে কে জানে? আমি বুঝি না কেমন ওর মতো মেয়েকে ভালোবাসলাম আমি। জীবনেও আমার ভালোবাসার মূল্য দেবে না এই বদমাইশ। বাসায় এসে খেয়ে দিয়ে একটা লম্বা ঘুম দিলাম। ঘুম ভাঙলো মাগরিবের আজান শুনে।
উঠে অজু করে নামাজটা পড়ে নিলাম। অনেক দিন পরে নামাজ পড়লাম। নামাজে পড়ি না তা না, আসলে একবার যদি নামাজ পড়া মিস দিয়ে ফেলি পরে কেমন যেন অলসতা, নামাজ পড়া হয় না। নামাজ পড়ে মনটাও এখন একদম ফ্রেশ ফ্রেশ লাগছে। এক মগ কফি করে ব্যালকনিতে গিয়ে বসলাম। বেশ ভালোই লাগছে এখানে বসে থাকতে। কিছুক্ষণ বসে থেকে নিচে গেলাম ডিনার করার জন্য। বর্ষা ডেকে গেছে এসে। দেরি হলেই আম্মা আবার তার ননস্টপ রেডিও চালু করে দেবে। তবে আমার আর শুনতে কিন্তু মন্দ লাগে না। ডিনার করে এসে শুয়ে পড়লাম। চোখে ঘুম ঢুলুঢুলু করছে। আমি আবার খুব ঘুম পাতলি, থুকু পাগলি। এত ঘুম মোর কইতে আহে বুঝি না। আপনাকেও কারো ঘুম ধরার লাগলে বইলেন। আমি আবার খুব মহান, কাউরে না কইতে পারি না। মনে হলো মোরে স্মরণ করছে কেউ, মানে ডাকছে বারবার। ধুর, তাতে আবার কি, আমি তখন ঘুমে বিজি। না, রিসিভ না করলে ছাড়বে না মনে হয় এই ব্যাটা। ফোন রিসিভ করেই ফোনের ওপাশের ব্যক্তির কথা না বুঝলেও ঋতুর কথা। সরি, রং নাম্বার, এখানে ঋতু নামে কেউ থাকে না। ঋতুকে কল দিলাম। আজকে কোনো কাজে মন বসছে না। আজকাল খুব ভয় করছে। সেটা ঋতুকে হারানোর ভয়। ভয় হয় যদি ওকে হারিয়ে ফেলি। মেয়েটা তো পাগলি কেন? ওদের সব কিছুই ফানের মতো হয় নাকি? কখনো কি বুঝবে না আমার ভালোবাসাটা? অনেকক্ষণ ধরে রিং হচ্ছে, বাট রিসিভ করছে না। কি কাজ করছে শুনি, যে ফোনটা রিসিভ করার সময়টা অন্তত পায় না। আবার কল দিলাম। এবার রিসিভ না হলে একদম বাসায় চলে যাবো। তারপর দেখ কেমন লাগে। ফাজিল মেয়ে। ফোন রিসিভ করে পাশ থেকে যা বললো, সরি, রং নাম্বার। রাজ্জব তো। রং নাম্বার হবে কেন? নাম্বার ভালো করে মিলিয়ে দেখলাম না, সব তো ঠিকই আছে। তাহলে রং নাম্বার। আর ঋতু বলে এখানে কেউ থাকে না, এইসব বললো কেন? আমি পাগল পেয়েছি নাকি? আবার কল দিলাম। কোন মুখ পোড়া হনুমান রে, নিংটি দূর আফ্রিকান কালা গরু রে, তুই আমার সাধের ঘুমটা নষ্ট কইরা দিলি। তোরে সামনে পাইলে আমি কয়েকটা কুচি কুচি কইরা আনলো। স্টপ ইট ননসেন্স। অনেকক্ষণ ধরে তোমার এই থার্ড ক্লাস বক বক শুনে যাচ্ছি। কিছু বলতে গিয়ে অসহ্য একটা কিছু বলতেই পারলাম না। এই বলে ফোনটা কেটে দিলাম। জল্লাদটা কল দিছিল। যাক, কথা শুনে মনে হয় রেগে গেছে। অনেকক্ষণ ধরে নিজের রাগকে কন্ট্রোল করার চেষ্টা করছে শুভ্র। ওর উপরে রাগ করে থেকে লাভ নেই। রাগ করা মানে নিজেরই লস। কিছুক্ষণ পরে আবার কল দিল। এবার ঋতু আর কিছু বলল না, জানে শুভ্রই কল দিয়েছে। হ্যালো জানু, কেমন আছো? জানু? কে জানু? কার জানু? তুমি জানু আর আমার জানু। কি করছো ময়না পাখি? নিশ্চয়ই আমার কথা ভাবছিলে, তাই না? স্যার, রাত দুপুরে এসব কি বলছেন আবুল তাবুল? কেন জানু? প্রেম করছি তো, তুমি দেখছো না? আর প্রেম তো রাত দুপুরেই করে মানুষ, নইলে তো প্রেম জমে না। স্যার, আমি আপনার বোনের মতো, আপনি আবার বড় ভাইয়ের মতো, আর আপনি কি কন এগুলা? হোয়াট দ্য হেল ইডিয়েট! তুমি কি বললে? এই এই দাঁড়াও দাঁড়াও, তুমি আমার বোন? আমি আমি তোমার বড় ভাই? এই মেয়ে, আমি তোমার কোন জন্মের ভাই লাগি? শোনো না, আমি তোমার ভাই না, তুমি আমার বোন। এই আলতু ফালতু কথা যদি তোমার মুখ আর একবার শুনি তো তুলে একদম ইচ্ছা মতো পচে পানিতে ডুমামো তোমারে। সবাই যদি বোন হয় তাহলে বউ হবে কেডা? হ্যালো হ্যালো ঋতু, এই মেয়ে কথা বলো না কেন? কি হলো? ঋতু কথা বলবে কি? ঘুমিয়ে পড়েছ তো আবার? ঘুমিয়ে গেছো নাকি? আমাকে না বলে ঘুমিয়ে পড়ছো? কত বড় বেয়াদব এই মেয়েকে দিয়ে কিচ্ছু হবে না। মেয়ে কখনোই আমার ফিলিংসের দুফোটা দামও দেবে না। কি আর করার, কপাল আমার। এভাবেই চলছে ওদের দিন। এদিকে ঋতু অভির বিয়ের দিনও ক্রমশই এগিয়ে আসছে সামনে। শুভ্র একদিনে অনেকভাবে ঋতুকে বোঝাতে চেয়েছে তার ভালোবাসার কথা, তার ফিলিংসটাকে ঋতুকে উপলব্ধি করার চেষ্টা করেছে, কিন্তু বারবার ব্যর্থ। এটা হয়তো শুভ্রের ব্যর্থতা, সে ঋতুকে বোঝাতে পারছে না যে কতটা ঋতুকে ভালোবাসে। আচ্ছা, ঋতু কি কখনোই সিরিয়াস হবে না? যতবারই শুভ্র ঋতুকে বোঝাতে চেয়েছে যে ভালোবাসে ঋতুকে, ততবারই ঋতু কোনো না কোনোভাবে শুভ্রকে রাগিয়ে দেয়। শুভ্রের ভাষায় থার্ড ক্লাস কথাবার্তা বলে। কপালে একটা চুমু এঁকে বুকে জড়িয়ে কিছুক্ষণ রাখলেন। অনেকদিন পরে আব্বুর মুখে এই হাসিটুকু দেখলাম। এই হাসির জন্য সবকিছুই করতে পারি আমি। আব্বু, তুমি কিছু ভেবো না। আমি বেঁচে থাকতে এমন কিছুই করব না যে সমাজের চোখে তুমি নিচু হও। সকালে অভি ভাইয়া
তার বাইকে করে ভার্সিটিতে দিয়ে গেল। সারা রাস্তা দুজন খুনসুটি পাগলামো করতে করতে এসেছে। কেউ না দেখলেও একজোড়া চোখ ওদেরকে ঠিকই ফলো করছে। রবি সিমের মতো জ্বলছে আর লুচির মতো রাগে ফুলছে। ক্লাসরুমে আজ সবাই নীরবতা পালন করছে, কারণ এতক্ষণ ক্লাসের উপর দিয়ে শুভ্র ঝড় বয়ে গেছে। রাগে শুভ্রের সারা শরীর চলে যাচ্ছে। যতই ভাবে রাগ দেখাবো না, কিচ্ছু বলবো না, ততই মেয়েটা মাথায় চড়ে বসে। কতবার নিষেধ করেছি ওই ছেলের সাথে যেন আর নাম এসে। এত বড় সাহস আমার কথা অমান্য করে। মনে হচ্ছে ফাজিল মেয়েটাকে 10তলা বিল্ডিংয়ের উপর থেকে ধাক্কা দিয়ে ফেরাই দিই, তবে যদি আমার গায়ের জ্বালা মিটত। এত শখ অন্য ছেলের বাইকে ঢলাঢলি করতে আসে। হাত মুষ্টিবদ্ধ করে রাগ কমানোর চেষ্টা করছে শুভ্র, তবে তাতে কাজ হচ্ছে বলে মনে হচ্ছে না। কে জানে আজ ঋতুর উপর দিয়ে কোন সুনামি বয়ে যায়। ক্লাস শেষে ঋতুকে তার কক্ষে দেখা করে আসতে বলেছে শুভ্র। আল্লাহ গো, গতকাল তো ভালোই ছিল, আজ হঠাৎ কি হলো? এই লোকটা গিরগিটির মতো রং বদলায়, পারেও বটে। আজ তো একটা বিটকেল। দেখা করে যেতে বলছে কেন কে জানে। ক্লাসে আজ যা করলো সবাইকে। আপনারা আবার কাউকে কইেন না, সব কয়টারে নীল ডাউন করে রাখছে। রাগে চোখ দিয়ে আগুন জ্বলছে শুভ্রের। ফর্সা মানুষ রেগে একদম লাল হয়ে গেছে। যেইভাবে দরজার দিকে তাকিয়ে আছে দেখে তো ঋতুর কলিজায় পানি শুকিয়ে গেছে। মনে হয় আজকে চোখ দিয়ে গিলে খাবে রাক্ষসটা। আসুন আসুন মিস ড্রামা কুইন, আপনার জন্যই তো এতক্ষণ অপেক্ষা করছিলাম আমি। স্যার আমায় দেখেছেন কেন? আপনাকে তো ডেকেছি আমি, মাথায় তুলে নাচবো বলে। স্যার কি বলছেন আপনি? আর এদিকে আসছেন কেন? প্লিজ সরে যান। কেন, আমি কাছে আসলে কি গায়ে ফোসকা পড়ে যায়? আমাকে বললে কি আমি বাইকে করে আনতে পারি না নাকি? কি বলছেন এসব স্যার? আপনার মাথা ঠিক আছে তো? কি বলছিস তুই বুঝিস না? তোকে কতবার নিষেধ করেছি তোর কাজিনের সাথে মিশবি না। আমার কথা কি তোর গায়ে লাগে না? স্যার লাগছে আবার, প্লিজ ছাড়ুন। না ছাড়বো না, আমার ভেতরটা জ্বলে পুরো ছাই হয়ে যাচ্ছে, সেটা কি তুই দেখতে পাস না? স্যার কি বলছেন এসব আবল তাবল? আপনার মাথা ঠিক আছে তো? কিচ্ছু ঠিক নেই। তুই কেন বুঝিস না আমি তোকে ভালোবাসি? কেন বারবার তোর কাছে আসি? কেন তোর সাথে অন্য কাউকে সহ্য করতে পারি না? কি বলছেন আপনি? ভুলে যাবেন না আপনি আবার টিচার। কেন টিচার, তাতে কি? টিচার বলে কি আমি কাউকে ভালোবাসতে পারবো না? পারবেন না কেন? আপনি আমার টিচার, আমার গুরুজন। টিচার তো বাবার মতো। হোয়াট ননসেন্স! স্যার আমি তো ঠিকই বলছি। আমার মনে হয় কি স্যার, আপনার মাথায় কোনো গন্ডগোল আছে, নইলে কি আর এমন ভাবনা মাথায় আসে? আপনি বরং পাগলের ডক্টর দেখান আগে। ইউ ইডিয়েট, স্টুপিড কোথাকার! বলে ঋতুর দিকে তেড়ে যেতে গেল। স্যার আপনার পিছনে ওইটা কি? যেই শুভ্র ঘুরেছে অমনি ঋতু ফুরুত। ঋতুকে আর পায়কে এক দৌড়ে গেটের বাইরে চলে এসেছে। লুচু বেটা শয়তানের হাড্ডি, কানকাটা পেদনি, নাগিনী সাপিনীর বর কোনকার। লজ্জা শরম কিচ্ছু নাই, বলে কিনা ভালোবাসে। কোন মুখ পোড়া তোরে ভালোবাসতে যাবে রে? তার কি খেয়ে দেয়ে আর কোনো কাম নাই? শিয়ালের কাছে মুরগি বর্গা দিব, জল্লাদের বংশধর। মাথায় মনে হয় গন্ডগোল আছে, নইলে কি আর। যাই হোক, আমায় এই লুচুর কাছ থেকে দূরে থাকতে হইব। ফাজিল বদমাইশ মেয়ে বলে কিনা টিচার বাবার মতো। কত বড় ফাজিল হলে এমন কথা বলতে পারে? রাগে আমার শরীর জ্বলে যাচ্ছে। মনে হচ্ছে আমার সামনে পাইলে থাড়িয়ে দুইটা চড় দিয়ে কানের নিচে গরম করে দিই। দিন দিন সহ্যের সীমা ছাড়িয়ে যাচ্ছে। থার্ড ক্লাস ভাবনার মাথায় আসি কি করে? কবে বুদ্ধি শুদ্ধ হবে কে জানে? আমি বুঝি না কেমন ওর মতো মেয়েকে ভালোবাসলাম আমি। জীবনেও আমার ভালোবাসার মূল্য দেবে না এই বদমাইশ। বাসায় এসে খেয়ে দিয়ে একটা লম্বা ঘুম দিলাম। ঘুম ভাঙলো মাগরিবের আজান শুনে। উঠে অজু করে নামাজটা পড়ে নিলাম। অনেকদিন পরে নামাজ পড়লাম। নামাজে পড়ি না তা না, আসলে একবার যদি নামাজ পড়া মিস দিয়ে ফেলি পরে কেমন যেন অলসতা, নামাজ পড়া হয় না। নামাজ পড়ে মনটাও এখন একদম ফ্রেশ ফ্রেশ লাগছে। এক মগ কফি করে ব্যালকনিতে গিয়ে বসলাম। বেশ ভালোই লাগছে এখানে বসে থাকতে। কিছুক্ষণ বসে থেকে নিচে গেলাম ডিনার করার জন্য। বর্ষা ডেকে গেছে এসে। দেরি হলেই আম্মা আবার তার ননস্টপ রেডিও চালু করে দেবে। তবে আমার আর শুনতে কিন্তু মন্দ লাগে না। ডিনার করে এসে শুয়ে পড়লাম। চোখে ঘুম ঢুলুঢুলু করছে। আমি আবার খুব ঘুম পাতলি,
থুকু পাগলি, এত ঘুম মোর কইতে আহে বুঝি না। আপনাকে কারো ঘুম ধরার লাগলে বইলেন, আমি আবার খুব মহান, কাউরে না কইতে পারি না। মনে হলো মোরে স্মরণ করছে কেউ, মানে ডাকছে বারবার। ধুর, তাতে আবার কি, আমি তখন ঘুমে বিজি। না, রিসিভ না করলে ছাড়বে না মনে হয় এই ব্যাটা। ফোন রিসিভ করেই ফোনের ওপাশের ব্যক্তির কথা না বুঝলেও ঋতুর কথা। সরি, রং নাম্বার, এখানে ঋতু নামে কেউ থাকে না। ঋতুকে কল দিলাম। আজকে কোনো কাজে মন বসছে না, আজকাল খুব ভয় করছে। সেটা ঋতুকে হারানোর ভয়। ভয় হয় যদি ওকে হারিয়ে ফেলি। মেয়েটা তো পাগলি কেন? ওদের সব কিছু ফানের মতো হয় নাকি? কখনো কি বুঝবেন আমার ভালোবাসাটা? অনেকক্ষণ ধরে রিং হচ্ছে, বাট রিসিভ করছে না। কি কাজ করছে শুনি যে ফোনটা রিসিভ করার সময়টা অন্তত পায় না। আবার কল দিলাম। এবার রিসিভ না হলে একদম বাসায় চলে যাবো। তারপর দেখ কেমন লাগে। ফাজল মেয়ে। ফোন রিসিভ করে পাশ থেকে যা বললো, সরি, রং নাম্বার। আজব তো, রং নাম্বার হবে কেন? নাম্বার ভালো করে মিলিয়ে দেখলাম না, সব তো ঠিকই আছে। তাহলে রং নাম্বার। আর ঋতু বলে এখানে কেউ থাকে না, এইসব বললো কেন? আমি পাগল পেয়েছে নাকি? আবার কল দিলাম। কোন মুখ পোড়া হনুমান রে, নিংটি দূর আফ্রিকান কালা গরু রে, তুই আমার সাধের ঘুমটা নষ্ট কইরা দিলি। তোরে সামনে পাইলে আমি কয়েকটা কুচি কুচি কইরা আনল। স্টপ ইট ননসেন্স। অনেকক্ষণ ধরে তোমার এই থার্ড ক্লাস বক বক শুনে যাচ্ছি। কিছু বলতে গিয়ে অসহ্য একটা কিছু বলতেই পারলাম না। এই বলে ফোনটা কেটে দিলাম। জল্লাদটা কল দিছিল, যাক, কথা শুনে মনে হয় রেগে গেছে। অনেকক্ষণ ধরে নিজের রাগকে কন্ট্রোল করার চেষ্টা করছে শুভ্র। ওর উপরে রাগ করে থেকে লাভ নেই, রাগ করা মানে নিজেরই লস। কিছুক্ষণ পরে আবার কল দিল। এবার ঋতু আর কিছু বলল না, জানে শুভ্রই কল দিয়েছে। হ্যালো জানু, কেমন আছো? জানু? কে জানু? কার জানু? তুমি জানু আর আমার জানু। কি করছো ময়না পাখি? নিশ্চয়ই আমার কথা ভাবছিলে, তাই না? স্যার, রাত দুপুরে এসব কি বলছেন আবুল তাবুল? কেন জানু? প্রেম করছি তো, তুমি দেখছো না? আর প্রেম তো রাত দুপুরেই করে মানুষ, নইলে তো প্রেম জমে না। স্যার, আমি আপনার বোনের মতো, আপনি আমার বড় ভাইয়ের মতো, আর আপনি কি কন এগুলা? হোয়াট দ্য হেল ইডিয়েট! তুমি কি বললে? এই দাঁড়াও দাঁড়াও, তুমি আমার বোন? আমি তোমার বড় ভাই। এই মেয়ে, আমি তোমার কোন জন্মের ভাই লাগি? শোনো না, আমি তোমার ভাই না, তুমি আমার বোন। এই আলতু ফালতু কথা যে তোমার মুখ আর একবার শুনি তো তুলে একদম ইচ্ছা মতো পচে পানিতে ডুমামো তোমারে। সবাই যদি বোন হয় তাহলে বউ হবে কেডা? হ্যালো হ্যালো ঋতু, এই মেয়ে কথা বলো না কেন? কি হলো? ঋতু কথা বলবে কি? ঘুমিয়ে পড়েছে তো আবার। ঘুমিয়ে গেছো নাকি? আমাকে না বলে ঘুমিয়ে পড়ছো? কত বড় বেয়া দেবে মেয়েকে দিয়ে, কিচ্ছু হবে না। মেয়ে কখনোই আমার ফিলিংসে দুফোটা দামও দেবে না। কি আর করার, কপাল আমার। এভাবেই চলছে ওদের দিন। এদিকে ঋতু ও অভির বিয়ের দিনও ক্রমশই এগিয়ে আসছে সামনে। শুভ্র একদিনে অনেকবার অনেকভাবে ঋতুকে বোঝাতে চেয়েছে তার ভালোবাসার কথা, তার ফিলিংসটাকে ঋতুকে উপলব্ধি করার চেষ্টা করেছে, কিন্তু বারবার ব্যর্থ। এটা হয়তো শুভ্রের ব্যর্থতা, সে ঋতুকে বোঝাতে পারছে না যে কতটা ঋতুকে ভালোবাসে। আচ্ছা, ঋতু কি কখনোই সিরিয়াস হবে না? যতবারই শুভ্র ঋতুকে বোঝাতে চেয়েছে যে ভালোবাসে ঋতুকে, ততবারই ঋতু কোনো না কোনোভাবে শুভ্রকে রাগিয়ে দেয়। শুভ্রের ভাষায় থার্ড ক্লাস কথাবার্তা বলে।